নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে কংসাবতী নদীর তীরে মিথিলা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন হিরণ্যদত্ত আর তার রানী মায়াবতী। ধন সম্পদে ভরা মিথিলা রাজ্যের প্রজারা সুখে শান্তিতে দিন কাটাত। মহারাজ হিরণ্যদত্ত ছিলেন যথেষ্ট প্রজা হিতৈষী রাজা, কিন্তু মহারানী মায়াবতী ছিলেন একেবারে মহারাজের বিপরীত স্বভাবের। রূপের অহংকারে, পদমর্যাদার অহংকারে রানীর যেন পা পড়ত না মাটিতে। এই, কে আছো? মহারানী ডাকছেন আমাদের। যত সব অপদার্থের দলকে রেখেছেন মহারাজ আমার সেবায়। তোমরা জানো না প্রাসাদে যাওয়ার পথে আমি মাটিতে পা রাখি না? না মহারানী, মানে 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 কি? মানে মহারানী, প্রবল বৃষ্টিতে আজ বাগানের সব ফুল পচে গেছে, তাই পর্যাপ্ত ফুলের অভাবে আপনার প্রাসাদে যাওয়ার পথে ফুল বিছোতে পারিনি আমরা। ফুল বিছোতে পারিনি আমরা, তবে আর কি, আমি ওই নোংরা মাটিতে পা রাখে? মহারাজকে গিয়ে বলো, যদি পর্যাপ্ত ফুলের ব্যবস্থা করতে পারেন তো ভালো, নয়তো আজ আমি সভায় যাব না। যাও। ঠিক আছে। আচ্ছা মহারানী, আচ্ছা মহারানী, ঠিক আছে। কি, মহারানী রাজসভায় আসতে পারবেন না পথে ফুল বিছানো হয়নি বলে? উফ, এই অহংকারী রানীকে নিয়ে কি যে করি। সত্যি বাবা, এত অহংকার জন্মে দেখিনি। মহারাজকে দেখ, কত সাধারণ, কত অমায়িক, আর উনি সত্যি পারি না বাবা। আর ছিল মহারাজ হিরণ্যদত্তের একমাত্র কন্যা রাজকুমারী পুষ্পমালা। অপরূপ সুন্দরী রাজকুমারী পুষ্পমালা বড় হয়েছে। রাজসভায় পিতার পাশে বসার সময় হয়েছে তার। রাজকুমারী ছিলেন একদম পিতার মতো, অতি সাধারণ, হাসি খুশি স্বভাবের, সকলের সাথে সরল মনে মিশতেন তিনি। এ কি রাজকুমারী, এভাবে একা একা প্রাসাদের বাইরে এসে পড়েছেন? মহারানী জানলে কিন্তু ভীষণ রাগ করবেন। ছাড় তো। এই শোন না, আমাকে একটা ফুল পেড়ে দে না। ফুল? কোথায় ফুল? ওই তো দেখ না, কেমন সুন্দর কৃষ্ণচূড়া ফুল রয়েছে, দে না একটা পেড়ে। উফ বাবা, আর পারি না। এই নাও। শান্তি, বাহ কি সুন্দর। চলো চলো, এবার প্রাসাদে চলো, তাড়াতাড়ি চলো, মহারানী তোমায় খুঁজছেন। কেন? আমায় খুঁজছেন কেন রে? ও মা, তুমি জানো না আগামী কাল থেকে যে তোমায় মহারাজের সাথে রাজসভায় বসতে হবে গো। আমি সেখানে গিয়ে কি করব? ধুর, আমার এই ভালো, ওসব রাজসভায় গিয়ে আমি বসতে পারবো না। সে তুমি বুঝোগে। নাও এখন চলো, শিগগির চলো, রানীমা বহুক্ষণ ধরে তোমায় খুঁজছেন। চল দেখি আবার কি হলো। এই যে আসুন, সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়ালেই চলবে?
চোখ মুখের একই দশা করেছো, হ্যাঁ? রাজ্যের রাজকুমারী তুমি, আর থাকো দেখো দাসীর মতো। কি হয়েছে বলো না। এসো আমার সাথে, কথা আছে। শোনো, আগামীকাল থেকে তুমি আমার সাথে রাজসভায় বসবে। তুমি রাজকুমারী, সে অহংকার কোথায় তোমার? এইভাবে এই বেশে গেলে চলবে না কিন্তু। আমাকে দেখো, দেখে শেখো। ঠিক সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক নীল পরী। যেতে যেতে মহারানীর কথা কানে গেল তার। এগিয়ে এসে সে বলল, মহারানী, এ কি শিক্ষা দিচ্ছ কন্যাকে? রূপের অহংকার, পদমর্যাদার অহংকার মোটেই ভালো নয় মহারানী। তাতে তোমার কাজ কি? যাও যাও, নিজের কাজ করো গে। যেখানে যাচ্ছ যাও, বিরক্ত করো না। এত অহংকার তোমার? তবে শোনো, আগামীকাল রাজসভায় যখন তোমার কন্যা বসবে, আমি সকলের সামনে থেকে তোমার কন্যার এক অমূল্য সম্পদ নিয়ে যাব, আর সেটাই হবে তোমার উচিত শাস্তি। আমিও দেখব কি করে তুই রাজসভায় প্রবেশ করিস। পরদিন হাজার হাজার সৈন্যের পাহারায় রাজসভা শুরু হলো। নিশ্ছিদ্র পাহারার মাঝে রাজকুমারী পুষ্পমালাকে মহারানী নিয়ে এলেন রাজসভায়। সভা শুরু হলো, কিন্তু কিছুক্ষণ পরেই ধরো ধরো, ওকে ধরো। হ্যাঁ, ও মা গো! মা, মা রে! কি হলো, কি হলো? মহামন্ত্রী, রাজবৈদ্যকে ডাকো, শিগগিরই ডাকো। না মহারাজ, কিছুই তো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এত হাসি খুশি মা আমার ঠিক যেন পাথর হয়ে গেছে। মানুষের সহজ সরল অনুভূতিগুলো নিমেষে কোথায় হারিয়ে গেল। দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়। কত দেশ বিদেশের কত বুদ্ধি কবিরাজ কত চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। মহারানীও নিজের ভুল বুঝলেন। সব সব আমার দোষে, আমার অহংকারী আমার কন্যার এই পরিণতির কারণ। আমায় ক্ষমা করো ঈশ্বর, দয়া করো। আমার পাপের ফল আমার নিষ্পাপ কন্যার উপর দিও না ঈশ্বর, দয়া করো, দয়া করো। রাজকুমারীর অসুস্থতার কথা রাজ্য পেরিয়ে প্রতিবেশী রাজ্যেও পৌঁছল। মিথিলার এক প্রতিবেশী রাজ্যের রাজকুমার শতদ্রু, তিনি স্থির করলেন, আমি যাব রাজকুমারীকে সুস্থ করতে। আমাকে পূর্বে জানতে হবে কি এমন দুরারোগ্য ব্যাধি হয়েছে রাজকুমারীর যে কোনো বৈদ্যই তা নিরাময় করতে পারছে না। প্রণাম মহারাজ। কে আপনি? কি প্রয়োজনে এসেছেন আমার কাছে? আমি আপনার প্রতিবেশী রাজ্য চিতপুরের যুবরাজ শতদ্রু। আমি এসেছি রাজকুমারীর অসুস্থতার কারণ জানতে। রাজকুমারীর অসুস্থতা এক নীলপুরীর জন্য যুবরাজ। বড় হাসি খুশি ছিল আমাদের মেয়ে বাবা, কিন্তু আজ সব কেড়ে নিয়েছে ওই পরী। আমার কন্যার মন চুরি করেছে সে। তাই আজ হয়তো জীবিত আছে আমার কন্যা, কিন্তু কিন্তু ঠিক যেন একটা পাথরের মতো। সুখ, দুঃখ, ব্যথা, যন্ত্রণা কিছুই নেই ওর শরীরে, শুধু প্রাণটাই আছে বাবা। ঠিক আছে মহারাজ, আমি দেখি কি করতে পারি।
গুরুদেব, রাজকুমারী পুষ্পমালার মন চুরি গেছে, আর তা চুরি করেছে এক নীল পরী। আমাকে আমাকে জানতেই হবে পরী রাজকুমারীর মন নিয়ে কোথায় গেছে। আমাকে ফিরিয়ে আনতেই হবে সেটি। যুবরাজ, আমি জানি কে সঠিক সন্ধান দিতে পারে ওই নীলপরীর। কে গুরুদেব? বলুন, বলুন আমায়। কিরিট পাহাড়ে এক তান্ত্রিক বাস করেন। তিনি বলতে পারবেন নীলপরীকে কোথায় পাওয়া যাবে। তবে আমি এখনই যাব সেখানে। আমি আমি আসি গুরুদেব। প্রণাম ঋষিবর। নীলপুরীর সন্ধানে এসেছ যুবরাজ। আপনি জানেন? আমি সব জানি যুবরাজ শতদ্রু। উত্তর হিমালয়ের কোলে নীল পাহাড়ের চূড়ায় ওই নীলপুরী থাকে। কিন্তু বাবা, সে পথ ভারী দুর্গম। তুমি কি পারবে তা অতিক্রম করে নীলপুরীর কাছে পৌঁছতে? আমি আমি নিশ্চয়ই পারবো ঋষিবর, নিশ্চয়ই পারবো আমি। তবে তবে আসি, এখনই আমি যেতে চাই সেখানে। শোনো যুবরাজ, আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দিই। যখন বিপদে পড়বে, প্রাণ সংশয় হবে, তুমি এই মন্ত্র পাঠ করো। তবে হ্যাঁ, এই মন্ত্র তুমি একবারই মাত্র ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে ঋষিবর, বলুন কি মন্ত্র? ওম জম্মে তদিন্যেন দৃষ্টপুব্বম তস্মাৎ প্রণম্য প্রনিধায় কায়ং। ধন্যবাদ, ধন্যবাদ ঋষিবর। আমি চলি। বাবা, কি উঁচু পাহাড়! এ পাহাড়ে উঠবো কি করে? কিছুতেই তো বুঝে উঠতে পারছি না কোত্থেকে আসছে ওই কান্নার শব্দ। আরে, ওই পাহাড়ের গর্তের নিচে এক বৃদ্ধা পড়ে রয়েছেন। চিন্তা করবেন না, আমি আপনাকে নিশ্চয়ই উদ্ধার করব। বাঁচাও, বাঁচাও আমায়, উপরে তোলো আমায়। এই অন্ধকার গর্তে আর বেশিক্ষণ থাকলে আমি প্রাণে বাঁচব না। আমায় তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এখনই আপনাকে আমি উপরে তুলে আনবো। এই নিন, এই ডালটা ধরুন। আমার এত শক্তি কোথায় বাবা? ও ডাল ধরে উঠবো? তবে উপায়? আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দিই। যখন বিপদে পড়বে, প্রাণ সংশয় হবে, তুমি এই মন্ত্র পাঠ করো। ওম জম্মে তদন্যেন দৃষ্টপূর্বম তস্মাৎ প্রণম্য প্রাণিধায় কায়ং। ধন্যবাদ বাবা, তোমার জন্যই আমি আজ প্রাণে বাঁচলাম। তা তুমি এই দুর্গম পাহাড়ে কি করছো? কেন এসেছো? রাজকুমারী পুষ্পমালার মন নীলপরীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে যেতে মা। বেশ বেশ, যাও তবে ওই নীল পাহাড়ের মাথায়। কিন্তু তা নেওয়া যে সহজ নয় বাছা। কেন, কি আছে সেখানে? এক ভয়ঙ্কর সাপ ওই মন পাহারা দিচ্ছে। তাকে হত্যা না করে তো কিছুতে তুমি ওই রাজকুমারীর মন নিয়ে যেতে পারবে না বাবা। যে করেই হোক আমায় ওই মন নিয়ে যেতে হবে মা। আমি কথা দিয়েছি মহারাজকে। তবে দেখো চেষ্টা করে।
ওই তো রাজকুমারীর মন। ওরে বাবা, কি বিরাট সাপ! এত বড় স্পর্ধা, এখানে এসেছো? ফিরে যাও, ফিরে যাও। ফিরে যেতে আমি আসিনি, যেভাবেই হোক ওই মন নিয়ে আমি যাবই। তবে দেখি তুমি কি করে আমার কাছ থেকে তা নিয়ে যাও। যাই, দ্রুত ফিরতে হবে। প্রাণ থাকতে আমার মিথিলায় পৌঁছতে হবে। মহারাজ, যুবরাজ, কি হয়েছে আপনার? আমাকে রাজকুমারীর কক্ষে নিয়ে চলুন মহারাজ। আর সময় নেই। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। মারে মা আমার। যুবরাজ, যুবরাজ, রাজবৈদ্য, কে আছো? রাজবৈদ্যকে ডাকো। না না মহারাজ, কিছুই করার নেই। কে আপনি? আমি যুবরাজের প্রাণ ফেরাতে এসেছি মহারাজ। ধন্যবাদ। আমি জানি আপনি সেই নীলপরী। আমায় ক্ষমা করুন আপনি। আমি আমার আত্ম অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমা? আমি তোমায় অনেক আগেই ক্ষমা করেছি মহারানী। শুধু অপেক্ষায় ছিলাম এমন একজন বীরের, যে হবে রাজকুমারী পুষ্পমালার যোগ্য সাথী, আর সেই মানুষই শতদ্রু। বলো তো মহারাজ, এখানে নীলপরী মহারানীর অহংকার ঘোচানোর জন্য তার কন্যা পুষ্পমালা হৃদয় চুরি করলেন কেন? মহারানীকে শিক্ষা দেওয়ার জন্যে? তারই কোনো ক্ষতি করতে পারতেন? শুধু শুধু তার নিষ্পাপ সরল কন্যাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? বেতাল, মহারানী অহংকারী দাম্ভিক হলেও তিনি একজন মা। প্রত্যেক মায়েরই তার সন্তানের প্রতি মায়া মমতা থাকে, তাই তা মহারানীর থাকাও স্বাভাবিক। সন্তানকে আঘাত করলে প্রত্যেক মায়েরাই কষ্ট পায়। তাই নীলপরী মহারানী মায়াবতীর কন্যা পুষ্পমালাকে কষ্ট দিয়েছিল শুধুই মহারানীর অন্যায় অহংকার ভাঙার জন্য, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার মধ্যে মায়া মমতা স্নেহের অনুভূতি জাগাতে। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম।